সুপ্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু টেক ওয়ার্ড। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় ধ্বনিতত্ত্ব এই অধ্যায়ের আমরা 2.3.3 থেকে শুরু করব। এর আগে আমরা গত দুটো ক্লাসে এর আগের অংশটুকু শেষ করেছি, তো আজকে এখান থেকে শুরু করি। তো তাহলে চলো শুরু করি। আজকে আমরা পড়াবো সক্রিয় ও নিষ্ক্রিয় প্রত্যঙ্গ। সক্রিয় ও নিষ্ক্রিয় প্রত্যঙ্গ বলতে আমরা কি বুঝি, যে আমরা যে ধ্বনিগুলো উচ্চারণ করি সেই ধ্বনিগুলো আসলে আমরা কিসের মাধ্যমে উচ্চারণ করি? বাকযন্ত্রের মাধ্যমে। এবং সেই বাকযন্ত্রে আমাদের যে উচ্চারণের যে প্রক্রিয়াটা, সেখানে আসলে দুই ধরনের প্রক্রিয়া যুক্ত থাকে। একটা হচ্ছে সক্রিয়, অন্যটাকে আমরা বলি নিষ্ক্রিয়। সক্রিয় প্রত্যঙ্গ কোনগুলো? যেগুলো হচ্ছে আমরা উচ্চারণের সময় আমাদের ইচ্ছা মতো সঞ্চালন করতে পারি, আমাদের ইচ্ছা মতো উপরে উঠাতে পারি, নিচে নামাতে পারি, যেগুলো আমাদের ঐচ্ছিক প্রত্যঙ্গ, সেগুলোকে আমরা সক্রিয় প্রত্যঙ্গ বলি। এবং যেগুলো আমাদের উচ্চারণের সময় আমাদের কোনো হাত থাকে না, স্বয়ংক্রিয়ভাবে এই প্রত্যঙ্গগুলো সঞ্চালন করে, সেইগুলোকে আমরা বলি নিষ্ক্রিয় প্রত্যঙ্গ। অথবা কখনো কখনো দেখা যায় নিষ্ক্রিয় প্রত্যঙ্গগুলো নড়াচড়া করে না, ওটা স্থির থাকে। আমরা একটু উদাহরণ দিলে বুঝতে পারবো বিষয়টা। প্রথমে আছে দ্বিওষ্ঠ। দ্বিওষ্ঠ হচ্ছে উচ্চারণের স্থান। এই দ্বিওষ্ঠর মধ্যে আমরা যে প্রত্যঙ্গগুলো ব্যবহার করি তার মধ্যে কারা কারা সক্রিয় উচ্চারক এবং কারা কারা নিষ্ক্রিয় উচ্চারক, আমরা সেইগুলো খেয়াল করি। দেখো, এখানে দ্বিওষ্ঠর মধ্যে সক্রিয় উচ্চারক কে আছে? সক্রিয় উচ্চারক হচ্ছে নিচের ঠোঁট, আর নিষ্ক্রিয় উচ্চারক উপরের ঠোঁট। দেখো, তুমি খেয়াল করলে বুঝতে পারবা যে আমরা যখন কথা বলি তখন কিন্তু আমরা নিচের ঠোঁট বা নিচের চোয়াল এটাকে কিন্তু নাড়াই, উপরের ঠোঁট কিংবা উপরের চোয়াল কিন্তু আমরা নাড়াতে পারি না। এটা আমাদের উপরে মাথার উপরের অংশের সাথে সম্পূর্ণ যুক্ত। হ্যাঁ, এটাকে আমরা নড়াতে পারি না, আমরা নড়াই কোনটি? নিচের চোয়াল, নিচের ঠোঁট। সেই কারণে আমাদের নিচের ঠোঁটটা হচ্ছে সক্রিয় উচ্চারক। তারপরে দেখো জিভের ডগা। জিভের ডগাটাও সক্রিয় উচ্চারক। জিভের ডগা কোনটা? একদম জিহ্বার যে সামনের অংশটা, সেটাকে আমরা জিভের ডগা বলছি। জিভের পাতা, জিভের সামনের অংশ, জিভের পেছনের অংশ, এই সবগুলো আমাদের সক্রিয় উচ্চারক। আর নিষ্ক্রিয় উচ্চারকের মধ্যে কারা আছে? দেখো, উপরের পাটি দাঁত, একটু আগেই বলেছি দন্তমূল। দন্তমূল হচ্ছে দাঁতের গোড়া। তারপরে দন্তমূলের পেছনের অংশ। দন্তমূলের পেছনের অংশ হচ্ছে দাঁতের গোড়ার যে পিছনের অংশ, মানে যে তালুর দিকটা আছে ওই দিকটা। তারপরে শক্ত তালু, কোমল তালু এবং জিভের পেছনের অংশ যেটা হচ্ছে আলা জিভের নিচে রয়েছে এটা। এছাড়াও স্বরতন্ত্র। আচ্ছা, স্বরতন্ত্রটা কিভাবে সক্রিয় উচ্চারক হয়? দেখো, স্বরতন্ত্রকে আমরা ইচ্ছা মতো নাড়াতে পারি, তোমার কি মনে হয়? হ্যাঁ, আমরা স্বরতন্ত্রটা ইচ্ছা মতো নাড়াতে পারি। কেন বলছে? কারণ আমাদের স্বরতন্ত্রটা কোনটা? স্বরতন্ত্রটা হচ্ছে আমাদের যে বাকযন্ত্র, যেখানে ভোকাল কর্ড যেটাকে আমরা বলি। তুমি তোমার গলায় হাত দিলে বুঝতে পারবা যে যখন কথা বলবে গলায় হাত দিলে আমরা ওটার কম্পনটা অনুভব করি। মানে আমরা আমাদের ভোকাল কর্ডটা, অর্থাৎ আমাদের স্বরতন্ত্রটাকে কম্পন সৃষ্টি করে যে ধ্বনি সৃষ্টি করি, সের মাধ্যমে আমরা কথা বলতে পারি। যদি আমরা কথা বলতে না চাই তাহলে কিন্তু আমরা আমাদের এই স্বরতন্ত্রটা কম্পন করাবো না। হ্যাঁ, আমরা কোনো আওয়াজ করব না, তখন আমাদের ধ্বনি সৃষ্টি হবে না এবং আমরা কথাও বলতে পারবো না। তাহলে হ্যাঁ, এইটা আমাদের স্বরতন্ত্রটার মুভমেন্ট, মানে স্বরতন্ত্রটা যে নড়াচড়া করানোটা, সেটা আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এটা আমরা ইচ্ছা মতো নড়াচড়া করতে পারি এবং সেই কারণে আমরা সেই মাধ্যমে শব্দ উৎপাদন করতে পারি, আমরা কথা বলতে পারি, তাই এটা সক্রিয় প্রত্যঙ্গের মধ্যে পড়ে। আমাদের বাক প্রত্যঙ্গ কোনগুলো বলো তো? একটু আগে আমরা এই অধ্যায়ের শুরুর দিকে পড়েছি যে বাক প্রত্যঙ্গগুলো হচ্ছে ঠোঁট, জিভ, জিহ্বা মূল, এইসব হচ্ছে আমাদের বাক প্রত্যঙ্গ। এই বাক প্রত্যঙ্গের মাধ্যমে আমরা ধ্বনি উচ্চারণ করি। তো আমাদের এই বাক প্রত্যঙ্গগুলো কিভাবে ধ্বনি উৎপাদন করে? ফুসফুস থেকে আগত বাতাস এই বাক প্রত্যঙ্গগুলোতে বাধা পেয়ে বিভিন্ন ধ্বনির উচ্চারণ বিভিন্ন হয়। বায়ু প্রবাহের এই যে বাধা, মানে কোন বাক প্রত্যঙ্গে কিভাবে বায়ু প্রবাহের বাধা সৃষ্টি হয়, এই বাধার উপর ভিত্তি করে আমাদের ব্যঞ্জন ধ্বনিগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। মূলত আমাদের ব্যঞ্জন ধ্বনিগুলোর যে ভাগটা, সেটা 5 ভাগে ভাগ করা হয়েছে। এই যে ব্যঞ্জন ধ্বনিগুলোর বিভিন্ন প্রকারভেদ, এগুলো কেন হয়েছে? আমাদের এই যে বাক প্রত্যঙ্গে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে। এই বাক প্রত্যঙ্গে কিভাবে বাধাপ্রাপ্ত হয় সেই নিয়মটাকে আমরা কি বলি? উচ্চারণ রীতি। উচ্চারণ রীতিগুলো অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে 5 ভাগে ভাগ করা হয়েছে। তার প্রথম ভাগটাই হচ্ছে স্পৃষ্ট কিংবা স্পর্শ। আচ্ছা, মুখের মধ্যে ফুসফুস থেকে আগত বাতাস কিছুক্ষণের জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে থাকে, যে আমাদের ফুসফুস থেকে যে বাতাসটা আসে সেটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে তারপরে মুখ দিয়ে বের হয়, এই রকম শব্দগুলোকে আমরা বলি শব্দের স্পৃষ্ট শব্দ। যেমন উদাহরণ দেখছি, বক,
বা পাট, এইসবের উচ্চারণগুলো স্পৃষ্ট ধ্বনিগুলোকে কিভাবে ভাগ করছে, এগুলো সব হচ্ছে স্পৃষ্ট ধ্বনি বা স্পর্শধ্বনি। আচ্ছা, এবার আমরা একটু উদাহরণে দেখি যে কোন কোন ধ্বনিগুলো আসলে স্পর্শধ্বনি। ক খ গ ঘ কিংবা ট ঠ ড ঢ প ফ ব ভ চ ছ জ ঝ ত থ দ ধ, এই শব্দগুলোকে আমরা বলছি স্পর্শধ্বনি। তো আমাদের উদাহরণ, আমাদের বহু নির্বাচনের জন্য মূলত যেটা লাগবে সেটা হচ্ছে এই উদাহরণগুলো। আমরা উদাহরণগুলো মনে রাখবো। এটা এই যে বিষয়টা এটা দিয়েছে তোমার বোঝার জন্য, এটা তুমি বুঝতে পারলেই হবে। উদাহরণগুলো মনে রাখবে যে নিচের কোনটি স্পর্শধ্বনি সেটা আসবে। এরপরে আসি নাসিক্য। যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে আগত বাতাস কেবল নাক দিয়ে বের হয় সেইগুলোকে আমরা বলছি নাসিক্য ব্যঞ্জন। তো এর মধ্যে কারা কারা আছে দেখো, ম, ন এবং ও, এই তিনটা হচ্ছে নাসিক্য ধ্বনি। ঠিক আছে, এরপরে ঘর্ষণজাত ধ্বনি কোনগুলো? ঘর্ষণজাত হচ্ছে গিয়ে যখন ফুসফুস থেকে আগত বাতাস বাধা পেয়ে একটি সংকীর্ণ পথে বের হয়, তখন সেই ঘর্ষণের ফলে যে উচ্চারিত ধ্বনি, এগুলোকে আমরা ঘর্ষণজাত ধ্বনি বলছি। ঘর্ষণজাত ধ্বনি হচ্ছে দন্তস্ব, তালবস্য এবং হ, এই তিনটা ঘর্ষণজাত ধ্বনি। তোমার অবশ্যই মনে রাখতে হবে যে ঘর্ষণজাত ধ্বনি কোনগুলো। ঘর্ষণজাত ধ্বনি হচ্ছে দন্তাস্ব, তালবস্য এবং হ। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যাই কম্পিত ধ্বনি। কম্পিত ধ্বনি কোনটা? জিহ্বা কম্পিত হয়ে যে উচ্চারিত হয় যেসব ধ্বনি, সেগুলোকে আমরা কম্পিত ধ্বনি বলি। কিন্তু বাংলা ভাষায় একটা মাত্র কম্পিত ধ্বনি আছে, যেটি তোমাদের জন্য একটু স্বস্তির বিষয়। একটা শব্দ মনে রাখলে হবে এবং সেটা হচ্ছে র। ঠিক আছে, রটা হচ্ছে কম্পিত ধ্বনি। এরপরে আসি তাড়িত ধ্বনি। তাড়িত ধ্বনি কোনগুলো? যেসব ধ্বনি উচ্চারণের সময় তোমার জিহ্বার সামনের অংশটা উল্টে গিয়ে উপরের পাটির দাঁতের মূলে একটা টোকা দেয়। খুব ইন্টারেস্টিং না? তুমি উচ্চারণ করলে বুঝতে পারবে যে দেখো, র, র, দয় শূন্য র, ঢয় শূন্য র, এইগুলো উচ্চারণ করলে তোমার জিহ্বার যে আগার অংশটা বা ডগা, এটা উল্টে গিয়ে তোমার উপরের পাটি দাঁতের মূলে একটা টোকা দিচ্ছে। এই কারণে এই যে শব্দগুলো, এই যে ধ্বনিগুলো, এগুলো আমরা মেইন নাম তো জানি, এটা তাড়িত ধ্বনি। এছাড়াও এটাকে আরেকটা ধ্বনি বলে, সেটা হচ্ছে টোকাজাত ধ্বনি। ঠিক আছে, এরপরে আসি পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি হচ্ছে গিয়ে এইগুলো উচ্চারণের সময় বাতাসটা জিহ্বার পেছনের এক পাশ বা দুপাশ দিয়ে বেরিয়ে যায় কখনো কখনো, সেজন্য এগুলোকে পার্শ্বিক ধ্বনি বলে। যেমন ল ধ্বনি, ল ধ্বনিটা হচ্ছে পার্শ্বিক ধ্বনি। এখানের মধ্যে দুইটা হচ্ছে গিয়ে আমাদের দুইটা মাত্র ধ্বনি আছে যেটার একটা নাম, যেমন কম্পিত ধ্বনিতে শুধু র আছে, পার্শ্বিক ধ্বনিতে শুধু ল আছে। এই দুইটা খুব সহজ মনে রাখা। তোমরা কি করবে, একটা খাতা নিয়ে খাতার মধ্যে শুধু কোন ধ্বনিগুলোর কোন কোন উচ্চারণ রীতিতে কোন কোন ধ্বনি আছে এগুলো লিখে রাখবে, তাহলে তোমাদের জন্য এই টপিকটা পড়া ইজি হয়ে যাবে। আচ্ছা, এরপরে ঘোষ এবং অঘোষ ব্যঞ্জন নিয়ে একটু কথা বলি। দেখো, এখানে একটু ব্যাখ্যা করা আছে বেশি বড় করে, আমি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। এখন আমরা কি জানি, আমাদের বাক প্রত্যঙ্গ, গলার মধ্যে একটা বাক প্রত্যঙ্গ রয়েছে, সেটাকে আমরা কি বলি? আমরা কখনো কখনো বাকযন্ত্র বলছি, কখনো কখনো স্বরযন্ত্র বলছি, দুইটা একই কথা। ঠিক আছে, স্বরযন্ত্রটাকে আবার যদি আমরা আরেকটু গভীরে যাই, স্বরযন্ত্রটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। সেটার মধ্যে একটা অংশ হচ্ছে স্বররন্ধ্র এবং একটা অংশ হচ্ছে স্বরতন্ত্র। স্বররন্ধ্রটা কি? একটা ছিদ্র। রন্ধ্র মানে ছিদ্র, স্বরতন্ত্র মানে স্বরযন্ত্রের মধ্যে একটা ছিদ্র আছে, ওটাকে আমরা স্বররন্ধ্র বলছি, এবং আরেকটা অংশ আছে স্বরতন্ত্র। তো সহজভাবে বলতে গেলে ঘোষ হচ্ছে সেই সব ধ্বনি যেগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্র কম্পিত হয়। মানে যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র কম্পিত হয় সেগুলোকে আমরা বলতেছি ঘোষ ব্যঞ্জন, এবং যেগুলোর ক্ষেত্রে স্বরতন্ত্র কম্পিত হয় না সেগুলোর ক্ষেত্রে আমরা বলতেছি অঘোষ ব্যঞ্জন। আমার এখানে উদাহরণটা মনে রাখা ইম্পর্টেন্ট। উদাহরণটা দেখি। ঘোষ ব্যঞ্জনের মধ্যে গ থেকে শুরু হয়েছে, গ, ঘ, ও, ঝ, আবার ঝ থেকে হয়েছে, তারপরে ড, ঢ এবং দ, ধ, ন, ভ, প, ম, র, ল, এগুলো। আর অঘোষ হচ্ছে এই যে ক, খ, চ, ছ, ত। এইগুলো আমার উদাহরণটা খেয়াল রাখতে হবে। এরপরে আমরা যদি একটু মহাপ্রাণ এবং অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি কোনগুলো সেগুলো একটু জানতে চাই, তাহলে আমরা জানতে পারি যে যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় আমাদের মুখ দিয়ে বেশি বাতাস নির্গত হয় এবং নিচের চোয়ালে আমাদের মাংসপেশিতে বেশি চাপ পড়ে সেগুলো মহাপ্রাণ ব্যঞ্জন, এবং এর বিপরীতটা যার সাথে ঘটে সেটাই হচ্ছে অল্পপ্রাণ ব্যঞ্জন। মানে অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনিগুলোতে আমাদের মহাপ্রাণের মতো মুখ দিয়ে এত বেশি বাতাস বের হয় না, মুখ দিয়ে কম বাতাস বের হয় তুলনামূলক, এবং নিচের চোয়ালের মাংসপেশিতে কম চাপ পড়ে। যেমন দুইটা উদাহরণ যদি আমি একটু দেখি,
প এবং ফ, এটা তুমি নিজে উচ্চারণ করো। যখন তুমি প উচ্চারণ করছো তোমার বাতাস মুখ দিয়ে কম বের হচ্ছে এবং খুব সহজেই তুমি উচ্চারণ করতে পারতেছো, তোমার মাংসপেশিতে চাপ কম পড়ছে। যখন তুমি ফ উচ্চারণ করতে যাচ্ছ, ফটা কিন্তু উচ্চারণ করতে তোমার মুখ দিয়ে বেশি বাতাস নির্গত হচ্ছে এবং এটা উচ্চারণ করতেও তোমার নিচের মাংসপেশিতে একটু বেশি চাপ পড়ছে তুলনামূলক আগের তুলনায়। সেই কারণে আমরা ফকে বলতে পারি মহাপ্রাণধ্বনি এবং পকে বলতে পারি অল্প প্রাণধ্বনি। এগুলো আমরা উচ্চারণ করলে বেশি বুঝতে পারবো। এই জাতীয় যে মহাপ্রাণ ধ্বনিগুলো, এগুলোকে আমরা অনেক সময় হকার জাতীয় ধ্বনিও বলি। আচ্ছা, এর আগে আমি যেগুলো বলছিলাম যে উচ্চারণ রীতি অনুযায়ী কোন কোন ব্যঞ্জন কোন কোন উচ্চারণ রীতির মধ্যে পড়ে সেটার একটা ছক বানাও। দেখো এই বইয়ের মধ্যে তোমাদের সেই ছকটা দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমরা একটু ছোটবেলায় ফিরে যাই। দেখো আমরা জানি আমাদের স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ 11টি, ঠিক আছে। কিন্তু যখন আমি কথা বলছি যে স্বরধ্বনি কয়টি, তখন কিন্তু একটু প্যাচ লেগে যায়। স্বরধ্বনি আর স্বরবর্ণ আলাদা? হ্যাঁ, অবশ্যই আলাদা। বাংলা ভাষায় মৌখিক স্বরধ্বনি হচ্ছে 7টি এবং সেগুলো কি কি? এই যে রস্বই, এ, স্বরেয়া, স্বরেয়, রস্য, ও। এই 7টা স্বরেরই আবার 7টা অনুনাসিক উপলব্ধি রয়েছে। আমরা কিন্তু এর আগের ক্লাসে অনুনাসিক ধ্বনি কোনগুলো সেগুলো দেখেছি, যে স্বরধ্বনিরই একটা রূপ হচ্ছে অনুনাসিক ধ্বনি, যেখানে আমরা চন্দ্রবিন্দু দিয়ে থাকি এবং এই অনুনাসিক ধ্বনিগুলোর যে বাক্য বা যে শব্দ তৈরি করে সেই শব্দগুলো কিন্তু সাধারণ শব্দের তুলনায় অর্থ ভিন্ন থাকে। যেমন একই শব্দ বাধা, কিন্তু যখন আমাদের এই বাধার স্বরেয়াটা অনুনাসিক ধ্বনি হিসেবে ব্যবহার হচ্ছে তখন এটা অন্য অর্থ প্রকাশ করছে, এবং যখন এই বাধাটা মৌখিক স্বরধ্বনি হিসেবে স্বাভাবিক থাকছে তখন আমাদের এটা অন্য অর্থ প্রকাশ করছে। তো সেই হিসাবে মৌখিক এবং অনুনাসিক স্বরধ্বনি মিলিয়ে বাংলায় মোট স্বরধ্বনি 14টি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভের জন্য, কারণ এটা কনফিউজিং যে বাংলায় স্বরবর্ণ 11টি কিন্তু স্বরধ্বনি 14টি এবং মৌখিক স্বরধ্বনি 7টি। এখানে আরেকটু ব্যাখ্যা দেওয়া আছে, অনেক কথা বলা আছে, এটা চাইলে তোমরা পড়তে পারো। এর মধ্যে খুব বেশি ইম্পর্টেন্ট না, দু একটা কথা ইম্পর্টেন্ট। যেমন দ্বৈত বর্ণ কোনগুলো? দ্বৈত বর্ণ হচ্ছে ও, ওই, এগুলো হচ্ছে দ্বৈত বর্ণ। এবং রিতে একটা ব্যঞ্জন ও একটি স্বর। আচ্ছা ঠিক আছে, এখানে আরেকটু যা কথা বলা আছে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলো তোমরা চাইলে পড়তে পারো, দেখতে পারো। এরপরে আমরা আসি কার ও ফালায়। কার ও ফলা হচ্ছে বাংলা বর্ণমালায় স্বরবর্ণের দুইটা রূপ আছে, একটা হচ্ছে পূর্ণরূপ আর একটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এগুলো আমরা ছোটবেলায় পড়েছি, তাই না? একদম যখন প্লেনার সাইতে যখন তুমি স্বরেয় স্বরেয়া শিখছিলে তখনই আমরা পড়েছি যে কার, আকার, রসিকার, এগুলো। তো আমাদের এইটা কিভাবে আসছে? এটা আমাদের স্বরবর্ণ থেকে আসছে, যে স্বরবর্ণের পূর্ণরূপ যেটা সেটাকে আমরা স্বরবর্ণ হিসেবে পড়তেছি, যেমন স্বরেয় বা স্বরধ্বনি হিসেবে পড়তেছি। কিন্তু যখন এটা আমরা সংক্ষিপ্ত রূপ করছি তখনই আমরা এটাকে কার বলছি। তার মানে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কার বলি। দেখো স্বরবর্ণের এই যে দেখো এখানে বলছে যে পূর্ণরূপ হচ্ছে এগুলো এবং সংক্ষিপ্ত রূপ হচ্ছে এগুলো। কিন্তু এখানে একটু কথা বলেছে যে দেখো স্বরবর্ণ যখন পূর্ণরূপে লেখা হয় তখন কিন্তু সেটা স্বাধীনভাবে যে কোনো জায়গায় শব্দের বসতে পারে, শব্দের শুরুতে বসতে পারে, শব্দের শেষে বসতে পারে, শব্দের মাঝে বসতে পারে, সব জায়গায়। যেমন দেখো অলংকার, এখানে শব্দের শুরুতে স্বরে বসছে স্বরবর্ণ। কুরআন, এখানে স্বরে আটা স্বরবর্ণটা শব্দের মাঝে বসছে। বা সেমাই, এখানে রস্বইটা শব্দের শেষে বসছে স্বরবর্ণটা। কিন্তু যখন আমরা কার হিসেবে ব্যবহার করি, কার কখন ব্যবহার করি? যখন অন্য কোনো একটা ব্যঞ্জন বর্ণের সাথে আমরা স্বরবর্ণটা যুক্ত করি তখনই কিন্তু আমরা এই স্বরবর্ণটাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করি এবং এটাকে আমরা তখন কার বলি। যেমন আকার, ইকার, তারপরে এই যে দীর্ঘিকার, এটা কি দীর্ঘের সংক্ষিপ্ত রূপ। তুমি এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কারই হচ্ছে প্রত্যেকটা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে। এরপরে বাংলায় ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা। কিন্তু বাংলায় যখন ব্যঞ্জন ধ্বনির কথা আসছে, বাংলায় ব্যঞ্জন ধ্বনি কিন্তু 32টা। এই যে লাস্টে যে আমরা পড়ি না খণ্ডত্ব, বিসর্গ, চন্দ্রবিন্দু, এরকম যে জিনিসগুলো এগুলো লাস্টে দেয় নাই, হ্যাঁ, কিংবা ক্ষিয় খ, এই জিনিসগুলো বাদে বাকি যে কয়টা আছে সবগুলো আমাদের ব্যঞ্জন ধ্বনি হিসেবে আমরা বিবেচনা করতেছি। এই যে দেখো বাংলা ব্যঞ্জন বর্ণে মোট শব্দ 39টি এবং এই যে দেখো এই তিনটা, এই যে এইখানে কয়টা? 4টা। তারপরে হচ্ছে গিয়ে এই যে মূর্ধন্য ষ বাদ দিছে, তারপরে হচ্ছে গিয়ে ইও বাদ দিছে। এই কিছু কিছু জিনিস বাদ দিয়ে আমরা হচ্ছে গিয়ে বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 32টি করছি এবং বাংলা ব্যঞ্জন বর্ণ 39টি করছি। ব্যঞ্জন বর্ণেরও কিন্তু আবার দুইটা রূপ আছে, পূর্ণ রূপ এবং সংক্ষিপ্ত রূপ। পূর্ণ রূপটা হচ্ছে
আগেরটার মতনই যে কোনোভাবে বসতে পারে, শব্দের শুরুতে শেষে যে কোনোভাবে। আমাদের যে সমস্ত কথা সবগুলোই কিন্তু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলেই, কিন্তু সংক্ষিপ্ত রূপটা দেখো কেমন। জ ফলা, র ফলা, ল ফলা, এই যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা আসলে বলছি ফলা। তার মানে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা বলতাম কার, এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা বলছি ফলা। তো ফলার এরকম যে রূপগুলো, এই রূপগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, যে নিচে কোনটি, এটা আমরা বুঝতে পারি আসলে কোনগুলো কার এবং কোনগুলো ফলা, আমরা এখন বুঝি। তো এইগুলিই আর কি এখানে একটু বিশ্লেষণ করছে। এরপরে আমরা যুক্ত ব্যঞ্জন বর্ণ এবং বিশ্লেষণ, আরও অনেক কিছু আছে এই অধ্যায়ে, এগুলো আমরা না হয় নেক্সট ক্লাসে আলোচনা করব। এইটুকু পর্যন্তই তোমরা পড়ো, এগুলো একটু দেখবে। এই জিনিসগুলো বহু নির্বাচনের জন্য হুট করে মাঝে মধ্যে যে কোনো জায়গা থেকে ভেতর থেকে আসতে পারে, তার জন্য আসলে এইভাবে পড়লে মনে থাকবে বেশি। তো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।